রাস্তায় নেমে গাড়ি ভাঙা চোরা এটা ছাত্রদের কাজ না। অ্যাক্সিডেন্ট হলেই রাস্তায় লোক নেমে গাড়ি ভাঙা, গাড়িতে আগুন দেওয়া, গাড়ি পোড়ানো, এটা কি ধরনের কথা? যাত্রী, ড্রাইভার তারা যারা আহত হয় অথবা কেউ নিহত হয়, সে দায়িত্বটা কারা নেবে? খুব স্বাভাবিকভাবে সে দায়িত্বটা যারা গাড়ি ভাঙচুর করছে তাদের উপর বর্তায়। রামপুরার ঘটনায় 12 থেকে 15 মিনিটের মাথায় লাইভ করা হয় জামায়াত শিবির পরিচালিত বাঁশের কেল্লা ও নিরাপদ সড়ক আন্দোলন পেজ থেকে। এত রাতে তো ছাত্ররা থাকে না, এত আটপোলা বানা হলে দিতে পারে। যারা এই বাসে অগ্নিসংযোগ করেছে, বাস ভাঙচুর করেছে, তারা কোনো সাধারণ জনতা না, তারা দুষ্কৃতিকারী। তাদের চিহ্নিত করার জন্য আমরা কাজ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আটকে থাকা এইচএসসি পরীক্ষা কাল থেকে শুরু, সব প্রস্তুতি সম্পন্ন। ওমিক্রনের হুমকি মোকাবেলায় পরীক্ষার্থী সহ সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। ওমিক্রন ঠেকাতে যে কোনো দেশ থেকে আসলেই 2 স্তরের পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। আফ্রিকা থেকে না ফিরতে প্রবাসীদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় থাকছে সশস্ত্র বাহিনী, প্রশিক্ষণ দেবে রাশিয়া। অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ শুরু। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার পরপরই কেন গাড়িতে ভাঙচুর বা আগুন দেয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, অগ্নিসংযোগ করা গাড়ির কেউ ক্ষতিগ্রস্ত হলে বা মারা গেলে দায় নিতে হবে জড়িতদেরকেই। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও জয়িতা ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। এ সময় আইন নিজের হাতে তুলে না নিতে শিক্ষার্থী সহ সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শেখ হাসিনা শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে নির্দেশ দেন। ভবিষ্যতে বাংলাদেশটাকে এই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। রাস্তায় নেমে গাড়ি ভাঙা চোরা এটা ছাত্রদের কাজ না, এটা কেউ করবেন না। দয়া করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। তার বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা ও শিক্ষার্থী নিহতের প্রসঙ্গ। শেখ হাসিনা প্রশ্ন তোলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন দেয়া হচ্ছে কেন? অ্যাক্সিডেন্ট হলেই রাস্তায় লোক নেমে গাড়ি ভাঙা, গাড়িতে আগুন দেওয়া, গাড়ি পোড়ানো, এটা কি ধরনের কথা? একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, একটা মানুষ মারা গেল বলে আরও 15টা গাড়ি ভাঙা এবং সেখানে আগুন দেওয়া, কিন্তু সেই ভাঙার ফলে এবং আগুন দেওয়ার ফলে গাড়িতে যাত্রী, ড্রাইভার তারা যারা আহত হয় অথবা কেউ নিহত হয়, সে দায়িত্বটা কারা নেবে? খুব স্বাভাবিকভাবে সে দায়িত্বটা যারা গাড়ি ভাঙচুর করছে তাদের উপর বর্তায়। ভবিষ্যতে এই গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া যারা করবে তাদেরকেও খুঁজে বের করা হবে, তাদেরও শাস্তি দেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সে ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। গাড়ি চালকদেরও প্রশিক্ষিত হয়ে সতর্কাবস্থায় দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। এটা আমি ঠিক রহস্য বুঝলাম না যে দক্ষিণে মারা গেল, এর পরের দিন আবার উত্তরে মারা গেল কেন? এই কারণটা খুঁজে বের করতে হবে যে এর জন্য কারা দায়ী। তখন ময়লার গাড়ি নিয়ে যে যাচ্ছিল, সেই ময়লার গাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে যাবে কেন? আর গাড়ি যে চালাচ্ছিল সে এই ময়লা গাড়ি চালাবার মতো দক্ষতা তার আছে কি না সেটাও বিবেচনা করতে হবে। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট মহামারীর নতুন ঢেউ নিয়ে আসার আশঙ্কা তুলে ধরে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নতুন আর একটা ওয়েভ আসছে, সবাইকে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গণপরিবহনে আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু হলেও পুরোপুরি কার্যকর হচ্ছে না সড়কে। আবার মালিক পক্ষের শর্ত সাপেক্ষে ঘোষণা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া তাদের। এদিকে নিরাপদ সড়কের দাবিতে আজও বাড্ডা লিংক রোডে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রায় 2 সপ্তাহ রাজপথে আন্দোলনের পর শিক্ষার্থীদের গণপরিবহনে হাফ ভাড়ার দাবির পক্ষে সমর্থন জানায় মালিক পক্ষ। কথা ছিল বুধবার থেকেই কার্যকর হবে এই ঘোষণা। রাজধানীর গণপরিবহনে অধিকাংশ ছাত্রছাত্রীর কাছ থেকেই অর্ধেক ভাড়া নিলেও কেউ কেউ আবার তা
মানছেনও না, ফলে ফিরছে না কাঙ্ক্ষিত শৃঙ্খলা। আবার মালিক পক্ষের নানা শর্ত নিয়েও শিক্ষার্থীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভাড়া তো ওনারা নিচ্ছে না, এটা ভাড়া তো 5 টাকা দিছে, 5 টাকা করে নিচ্ছে না আজমপুর পর্যন্ত। বললাম 4 টাকাতে, তারপর ওরা বলতেছে যে এখন নাকি 15 টাকা করেই ভাড়া, কিন্তু যে টাকা ভাড়া হচ্ছে 10 টাকা, সেই টাকা আমরা হাত ভাড়া দিতে গেছি 5 টাকা আমাদেরকে সাথে সমানে তর্ক করে যাচ্ছে। এদিকে বাড্ডা এলাকায় আজও নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ সময় সড়কে নেমে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষা করেন তারা। আমরা 18 থেকে নিরাপদ সড়ক আন্দোলন করছি, কিন্তু আমাদের সড়ক এখন নিরাপদ হয় নাই। আমরা 9 দফা দাবি করছিলাম 2018 সালে, আজ 2021 সাল, তাও আমাদের 9 দফা দাবি পূরণ হচ্ছে না। হাফ পাস আমাদের কোনো মেন জিনিস না, আমাদের মেন জিনিস হচ্ছে নিরাপদ সড়ক চাই, আমরা নিরাপদ সড়ক চাই। অন্যদিকে নটরডেম কলেজ ছাত্রের নিহত ঘটনাস্থল পরিদর্শন শেষে দক্ষিণের মেয়র জানালেন, গুলিস্তান এলাকায় পথচারী পারাপারের ব্যবস্থা হবে অত্যাধুনিক। ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট প্ল্যানিং সেটাই আমরা করতে হবে, কারণ সুদূর প্রসারী চিন্তা না করলে শুধুমাত্র একটা কিছু করে ফেললে সেটা কাজে দিবে না। কিন্তু এখানে আমরা যেটাই করি সেটা আমরা আমাদের সেই মেধাবী ছাত্র নাইম হোসেনের নামে আমরা উৎসর্গ করি। এদিকে ঘোষণা দিয়ে আজ গুলিস্তান এলাকায় রুট পারমিটবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালালেও কয়েক ঘন্টায়ও মেলেনি তেমন কোনো পরিবহন। যদিও সকাল থেকেই এই এলাকায় গণপরিবহনের সংখ্যা ছিল অনেক কম। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা দেশকে আরও এগিয়ে নেয়ার নতুন সুযোগ তৈরি করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ সরকার। সন্ধ্যায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর হাতিরঝিলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 16 দিনব্যাপী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। উন্নত দেশ গড়তে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রত্যাশা করেছেন বঙ্গবন্ধু কন্যা। পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। বিজয়ের মাসকে এবার সাড়ম্বরে উদযাপনের উদ্যোগ শুরু হলো রাজধানীতে। নান্দনিক নগর যোগাযোগের অবকাঠামো আর অন্যতম বিনোদনের ক্ষেত্র হাতিরঝিলে বিজয়ের মাসে 16 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। বুধবার সন্ধ্যায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই আয়োজনের উদ্বোধন করেন। বিজয়ের এই মহোৎসবের উদ্বোধনী পর্বে সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস চর্চার আধার থেকে দেশ আজ মুক্ত। আজকে আমরা বিজয়ের মাসে বিজয় উৎসব করতে পারি। আজকে মুক্তিযোদ্ধারা মাথা উঁচু করে বলতে পারে যে তারা মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। অন্তত এইটুকু বলার সুযোগ তারা পাচ্ছে, যে সুযোগটা হারিয়েছিল 75 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর থেকে। বিকৃত ইতিহাস শেখানো হচ্ছিল। সুপরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, দেশকে এখন সমৃদ্ধির পথে এগিয়ে নেয়াই লক্ষ্য। আজকে আমরা উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অনেক সুযোগ আমরা পাবো, যেটা হয়তো আমরা উন্নয়নশীল দেশ না হলে পেতাম না। এখানে হয়তো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা সবসময় প্রস্তুত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই ইস্যুটি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আফজাল, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আফজাল, দুদিন আগে আপনার সাথে আমার এখানে বসেই কথা হয়েছিল, আলোচনা হচ্ছিল। তখন আপনি বিএনপির সাম্প্রতিক কর্মসূচি নিয়ে কথা বলছিলেন, এই ইস্যুটিতে, যে ইস্যু আজকে আমাদের আলোচ্য সূচিতে রয়েছে। আসলে নতুন কোনো তথ্য আছে কিনা? আমরা জানি 4 ডিসেম্বর পর্যন্ত বিএনপির কর্মসূচি ছিল, সেই ইস্যুটি নিয়ে কথা বলবেন। আর পাশাপাশি আওয়ামী লীগ বিএনপির একেবারে রিসেন্ট কোনো তথ্য আছে কিনা, তারা পাল্টাপাল্টি কি বক্তব্য দিয়েছে সেটিও যদি আমাদের সামনে তুলে ধরতেন। আসলে বেগম জিয়ার চিকিৎসার দাবিতে, বিদেশের চিকিৎসার দাবিতে গত 25 নভেম্বর থেকে 8 দিনের কর্মসূচি পালন করছে। আজকে 5ম দিন। তারা আজকে মৌন মিছিল করেছে মহিলা দলের, যেটি বলা চলে যে আর 3টি কর্মসূচি রয়েছে, তারপরে কর্মসূচি আবার নতুন করে ঘোষণা করবেন, এমনটাই কিন্তু বিএনপির মহাসচিব জানিয়েছেন। আর বাকি 3 কর্মসূচি যদি আমি দেখি, বাকি যে 3 কর্মসূচি দেওয়া হয়েছে, 2 ডিসেম্বর অর্থাৎ আগামীকালকে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন, 3 ডিসেম্বর কৃষক দলের সমাবেশ, 4 ডিসেম্বর ছাত্র দলের সমাবেশ। এই হচ্ছে কর্মসূচির যে পূর্ব ঘোষিত কর্মসূচি বিএনপির। এর বাইরে আইনিভাবে মোকাবেলা করার জন্য বা সরকারের কাছে মানবিক আবেদন করা হচ্ছে কিনা, আলোচনা হচ্ছে কিনা, সেটি এখনো পর্যন্ত দৃশ্যমান নয়। যদিও বেগম জিয়ার আইনজীবীরা বলছেন তারা আইনের বিষয়টি পর্যালোচনা করছেন,
তাদের যে আইনজীবী প্যানেল রয়েছেন প্রায় 100 জনের মতো, তাদের সঙ্গে আলোচনাও করছেন, আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর বেগম জিয়ার চিকিৎসা ইস্যুতে বিএনপি এবং আওয়ামী লীগ আজও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। সেই বক্তব্য কি দিয়েছেন? বিএনপির মহাসচিব বলেছেন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছেন বা লড়াই করছেন বিএনপি নেত্রী। বিদেশে চিকিৎসার বাধা সরকার। বেগম জিয়াকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা করছে আওয়ামী লীগ, এটি বিএনপির মন্তব্য। আর আওয়ামী লীগ বলছে বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে না, কারণ বিএনপির মহাসচিব বারবারই বলছেন যে আইন নয় সরকারি বাধা। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন যে বিএনপি আইনের শাসনে বিশ্বাস যদি করত তাহলে আদালতের মাধ্যমে বা আদালতে যেতে পারত বেগম জিয়ার বিদেশে চিকিৎসা চেয়ে, কারণ আইনের দরজা কিন্তু খোলা রয়েছে এবং আইনে সেই সুযোগটি রয়েছে। আর চিকিৎসা ইস্যুকে পুঁজি করে রাজনীতি করছে বিএনপি, বিদেশে চিকিৎসার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বিএনপির। এই মন্তব্যগুলো আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টিভাবে এই ধরনের মন্তব্য করে যাচ্ছেন। আজকে আমরা বিএনপির একজন আইনজীবীর সাথে কথা বলেছি, অবসরপ্রাপ্ত একজন বিচারপতির সাথে কথা বলেছি এবং বিএনপিপন্থী বুদ্ধিজীবী নামে পরিচিত জাফরুল্লাহর সঙ্গে কথা বলেছি। ডক্টর জাফরুল্লাহর পরামর্শ হচ্ছে বেগম জিয়ার বিদেশে চিকিৎসা চেয়ে বিএনপিকে তিনি পরামর্শ দিয়েছেন আদালতে যেতে। তার ধারণা আদালতে গেলে আদালত থেকে বেগম জিয়া জামিন পাবেন এবং জামিন পেলে 2 সপ্তাহের মধ্যে বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন। আসলে বেগম জিয়ার এই ইস্যুটি নিয়ে বিএনপি এখন কি করছে বা তাদের আসলে কর্মকাণ্ড যেটি ফলপ্রসূ হবে এমন কি কর্মকাণ্ড তারা কার্যক্রম চালাচ্ছে সেটি বিষয়টা স্পষ্ট করবেন। আরেকটা জিনিস আমাদেরকে জানাবেন, সেটি হচ্ছে আসলে তারা কার সিদ্ধান্তের অপেক্ষায় আছে, তাদের এই কার্যক্রমটা জোরালো হচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে বিএনপির নেত্রীর চিকিৎসার জন্য বেগম জিয়ার যে দল, সেই দল এখন শুধুমাত্র রাজপথ ছাড়া আইনি পথে তারা হাঁটছেন না, এটি হচ্ছে মূল কথা। আর যে 2টি আপিল হাইকোর্ট এবং আপিল বিভাগে পেন্ডিং, সেই 2টি আপিলেও শুনানির তারা উদ্যোগ নেয়নি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তাহলে রাষ্ট্রপক্ষ কেন শুনানির উদ্যোগ নিচ্ছে না? কারণ যারা আবেদন করেছেন তারাই কিন্তু শুনানির উদ্যোগ নেন না। হাইকোর্ট এটি আমরা দেখেছি, এটাই হয়ে থাকে। কিন্তু বেগম জিয়ার আইনজীবীরা অদৃশ্য কারণে সেই শুনানির উদ্যোগ নিচ্ছেন না। কি সেই 2টি আপিল আমরা একটু দেখতে চাই। যে বেগম খালেদা জিয়াকে 2টি মামলার দণ্ড দেওয়া হয়েছে, তার 17 বছরের কারাদণ্ড হয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। এই মামলায় বিচারিক আদালতে তার 5 বছরের দণ্ড হয়েছিল, হাইকোর্ট তার দণ্ডটি বাড়িয়ে 10 বছর করেছেন। এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধেই বেগম জিয়া আপিলের অনুমতি চেয়ে আপিল বিভাগে একটি আবেদন করে রেখেছেন। সেই আবেদনটি করা হয়েছিল 18 নভেম্বর 2018 সালে। এই পরে বেগম জিয়ার আইনজীবীর পক্ষ থেকে শুনানির উদ্যোগ নেওয়া হয়নি। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আইনজীবীরা আপিলও করেছেন। সেই আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হয়েছে 30 এপ্রিল 2019। এরপরে শুনানির কোনো উদ্যোগ নেয়নি। আজকে একজন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি, তিনি হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ছিলেন, তাকে বিষয়টি জানানোর পরে বা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে উদ্যোগ না নেওয়ার পেছনে কোনো কি কারণ থাকতে পারে বিএনপির। তিনি বলেছেন যে যদি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার লিভ টু আপিল শুনানির উদ্যোগ নেন আর আদালত যদি লিভ টু আপিল শুনানিটি খারিজ করে দেন তাহলে তার আমও যাবে ছাড়াও যাবে। তার মানে হচ্ছে তার সাজাটা বহাল থেকে গেল, ভবিষ্যতের ক্ষেত্রে আইনি পথ তার বন্ধ হয়ে গেল। সেইটার কারণে তারা ভয় পাচ্ছেন যে যদি সাজা বহাল রাখেন আপিল বিভাগ তাহলে তাকে খালাস করে নিয়ে আসা কষ্টসাধ্য হয়ে যাবে, এমনটি মনে করছেন। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার এটিতে খালাসের আপিলটি শুনানি কিন্তু তারা উদ্যোগ নিতে পারে, কিন্তু এক্ষেত্রেও নিচ্ছেন না। আর এই মামলায় জামিন হাইকোর্টে চাইলে হয়তো হাইকোর্ট জামিন দিয়ে দিতে পারে, কিন্তু জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার জামিন না হলে তিনি মুক্ত হতে পারবেন না, এটি হচ্ছে মূল কথা। আর কেন তারা আইনের আশ্রয় নিতে চায় না সে বিষয়ে আমি বিএনপির প্যানেলের যে আইনজীবী তাদের সাথে কথা বলে যতটুকু ধারণা পাওয়া গেছে, তারা বলছেন আস্থাহীনতা, হাইকোর্টের ওপর তাদের কোনো আস্থা নেই। কারণ এই 2 মামলায় এর আগে হাইকোর্টে প্রায় একাধিকবার জামিন চেয়েছিলেন কিন্তু আদালত জামিন দেননি। এমনকি বঙ্গবন্ধুতে যখন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন, সেই চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকদের যে রিপোর্ট, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যে রিপোর্ট, সেটি আদালতে দাখিল করার পরেও আদালত জামিন দেননি। আদালত কিন্তু হাইকোর্টের একটি আদেশে বলে দিয়েছেন যে বেগম জিয়ার দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি অন্য সাধারণ ব্যক্তিদের মতো চিকিৎসার সুযোগ পাবেন না। কিন্তু মানবিক কারণে বেগম জিয়াকে মুক্তি দেওয়ার পরে বেগম জিয়া তার পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন। দীর্ঘসূত্রিতা,
কারণ এখন আবেদনটি করলেও হাইকোর্টে গেলেও সেটি শুনানি হতে লম্বা একটা সময় লাগবে। সরকারের হস্তক্ষেপের অভিযোগ বিচার বিভাগের ওপর আর সাজা বহালের আশঙ্কা, সেটি আমি বললাম। আর সরকার এর কি সিদ্ধান্তের অপেক্ষা করছে বিএনপি সেটি এখানে একটু দেখব। অপেক্ষা যেটি হচ্ছে যে আইন মন্ত্রণালয়ে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন বেগম জিয়ার পরিবার। 11 নভেম্বর আবেদনটি করা হয়েছে। আইনমন্ত্রী বাইরে বলেছেন, সংসদে বলেছেন যে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করার সুযোগ আইনে দেয়নি, সেই কারণে তারা দিতে পারেনি। কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে বা বলে দেয়া সেটি কিন্তু করা হয়নি। এই জন্যই বিএনপির আইনজীবীরা এই আবেদনটির উপর নিষ্পত্তির অপেক্ষা তারা করছেন সরকারের সিদ্ধান্তের উপর। আর চিকিৎসা ইস্যুতে আদালতে যেতে চায় না কেন, সেটি আমরা আগেই বললাম যে কি কারণে তারা যেতে চায় না। সব মিলিয়ে আইনের দিকে তারা যেতে পারে, চেষ্টা করতে পারে আইনের দিকে, তাহলে হয়তো মানুষও মনে করবে যে দুইভাবেই তারা এগোচ্ছে। কিন্তু অদৃশ্য কারণে যে শঙ্কার কথা বললাম, এগুলোর কারণে হয়তো বিএনপি আইনের দিকে বা উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে না। আফজাল, আপনি নিজেই স্পষ্ট করেছেন তাদের বেশ কিছু শঙ্কা রয়েছে, আস্থাহীনতা রয়েছে, দীর্ঘসূত্রিতা রয়েছে, সবকিছু মিলিয়ে হয়তো তারা এই বিষয়টা আসলে মানে আগ্রহী নয় আইনি প্রক্রিয়ায় আসলে ব্যাপারটিকে সমাধানের। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে এত তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দেওয়ার জন্য। আগের মতো আবারও বলবো, হয়তো সামনের যে কোনো একটা সময় আমরা আবারও আপনার কাছে জানতে চাইবো এই ব্যাপারে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বেগম জিয়ার সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। করোনা সংকটে দীর্ঘ 1.5 বছর পর কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এরই মধ্যে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এই অবস্থায় শিক্ষামন্ত্রী বলছেন, ওমিক্রনের হুমকি মোকাবেলায় পরীক্ষার্থী সহ সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। কোভিডের প্রভাবে গতবার পরীক্ষা ছাড়াই বিষয়ভিত্তিক ম্যাপিংয়ে উত্তীর্ণ হন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থী। তবে এবার মূল্যায়ন হচ্ছে পরীক্ষার মাধ্যমে। রেওয়াজ অনুযায়ী প্রতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে হলেও এবার হচ্ছে ডিসেম্বরে। সব মিলিয়ে প্রায় 2 বছর 8 মাস পর বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। 11টি বোর্ডের অধীনে অংশ নেবেন প্রায় 14 লাখ পরীক্ষার্থী। এর মধ্যে সম্পন্ন হয়েছে কেন্দ্রে কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো সহ সার্বিক প্রস্তুতি। তবে কোভিড সতর্কতার কারণে এবারের পরীক্ষা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে। পরীক্ষার সময়ও কমিয়ে আনা হয়েছে 1.5 ঘন্টায়। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এমসিকিউ অংশে 25টি প্রশ্নের মধ্যে উত্তর দিবেন 12টির, আর তত্ত্বীয় অংশে 8টির মধ্যে উত্তর দিতে হবে 2টি প্রশ্নের। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের 30টির মধ্যে 15টি এমসিকিউ এবং 11টির মধ্যে 3টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। তবে এবারের পরীক্ষায় উদ্বেগ জাগাচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে কোভিডের নতুন ধরন অমিক্রনের বিস্তার। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ শনাক্ত না হলেও সতর্ক অবস্থানে সরকার। তাই এইচএসসি ও সমমানের পরীক্ষায় স্বাস্থ্যবিদের উপর দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। খুব দ্রুত ইনফেক্ট করবে এবং একই সঙ্গে এর শারীরিকভাবে ক্ষতি করবার, এমনকি মানুষকে মেরে ফেলবার ক্ষমতা অসীম। কোভিড সতর্কতায় পরীক্ষার্থীদের সঙ্গে একজনের বেশি অভিভাবক না আসার নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে বলা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আর পরীক্ষা চলার সময় কেন্দ্রের 200 গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে বিশেষ কোনো দেশ বা জাতি নয়, বরং বিদেশ ফেরত সবাইকে 2 স্তর বিশিষ্ট করোনা পরীক্ষার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি নো ভ্যাকসিন নো সার্ভিস শুরুর আগে দেশের সব নাগরিকের টিকা প্রাপ্তি নিশ্চিত করাও জরুরি বলে মত তাদের। ওমিক্রন নিয়ে এখন পর্যন্ত ব্যাপক গবেষণা না হলেও ভাইরাসটি ডেল্টার চেয়ে ভয়াবহ হতে পারে বলে শঙ্কা রয়েছে। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আফ্রিকায় মিউটেশন হওয়া ভাইরাসটির নতুন এই ধরন ইউরোপ দাপিয়ে ছড়িয়ে পড়ছে এশিয়াতেও। তাই তো অদৃশ্য এই জীবাণু ঠেকাতে ফের নতুন নতুন বিধিনিষেধের বেড়া জালে আটকা পড়ছে বিশ্ব। অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে ওমিক্রন রুখতে তৎপর বাংলাদেশ। তবে করোনা সংক্রমণ হার কমার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলায় মানুষের উদাসীনতাও লক্ষণীয়। এমন পরিস্থিতিতে সামনে এসেছে আফ্রিকা ফেরতদের 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য তালিকাভুক্ত হোটেল সহ সার্বিক প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। ওমিক্রন যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে কোনো ইনফেক্টেড পেশেন্টের মাধ্যমে, এই চেষ্টা আমরা করছি। আশা করি আমরা সফল হব যদি সকলে সহযোগিতা করে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশ থেকে মানুষ আসা নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট মিশনগুলোতে বার্তা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সেখান থেকে আসা প্যাসেঞ্জার আসা বন্ধ করে দিচ্ছি, আগে যারা আসছে তাদেরও আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর আমরা আমাদের যতগুলো মিশন আছে এই আফ্রিকা, সেখানে আমরা ওদের একটি মেসেজ পাঠিয়েছি। তবে বিশেষজ্ঞদের মতে কোনো বিশেষ দেশকে নিষেধাজ্ঞা না দিয়ে সরকারের উচিত বিদেশ ফেরত সবাইকেই 2 স্তরের করোনা পরীক্ষা। এই মুহূর্তে বিশ্বব্যাপী যেভাবে এটা ছড়িয়েছে এবং প্রতিদিন ছড়াচ্ছে আসলে, অতএব এরকম অবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে নৈতিকভাবে সিদ্ধ এবং বিজ্ঞানসম্মত হচ্ছে সকল বিদেশ থেকে আসা যাত্রীকে পরীক্ষায় 2 স্তর বিশিষ্ট পরীক্ষা, প্রথমে একটি আধুনিক PCR এবং তার মধ্যে একটি অংশকে জেনোম সিকোয়েন্স করে কনফার্ম করা। দীর্ঘমেয়াদে সুরক্ষা পেতে সর্বস্তরে মাস্ক ব্যবহার ও অধিক সংখ্যক জনগোষ্ঠীকে দ্রুত টিকার আওতায় আনারও পরামর্শ তার। নো ভ্যাকসিন নো সার্ভিস, এই ধরনের একটি কাজ করার অবস্থাই তৈরি হয় না, কারণ এখন দেশের আগ্রহী সকল মানুষকে ভ্যাকসিন দেওয়া হয় নাই। করোনার ডেল্টা ভেরিয়েন্টে মিউটেশন ছিল 10টি, বেটায় 6টি, তবে ওমিক্রনে এই সংখ্যা বলা হচ্ছে অন্তত 30টি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাহ্যিক নিরাপত্তায় 5 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলতে শুরু হলো ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্পের কাজ। নিরাপদ ও সুরক্ষিত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় প্রকল্পটি বাস্তবায়ন করবে রাশিয়ার জেএসসি এলেরন। পাবনা থেকে এস.এ. আসাদের পাঠানো ছবিতে দেবাশিস রায়ের রিপোর্ট। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রূপপুরের এই প্রকল্পে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর গাইডলাইন মেনে পুরোদমে চলছে কর্মযজ্ঞ। এরই মধ্যে শেষ হয়েছে প্রথম ইউনিটের পারমাণবিক যন্ত্রাংশ সংযোজন সহ পুরো প্রকল্পের 50% কাজ। প্রকৌশলগত খুঁটিনাটি দিকের পাশাপাশি এর নিরাপত্তাও বড় বিবেচ্য বিষয় বিশ্বজুড়ে। অত্যাধুনিক এই প্ল্যান্টের সুরক্ষা দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সর্বাধুনিক নিরাপত্তা বলয় গড়তে রাশিয়ান প্রতিষ্ঠান জেএসসি এলেরনের মাধ্যমে শুরু হলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্পের কাজ। বুধবার সকালে রূপপুরে এর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আগামী 100 বছরের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সুরক্ষা বলয় নির্মাণ, তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা ও সংবেদনশীল তথ্যের ব্যবস্থাপনা করা হবে বিশেষায়িত এই প্রকল্পে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুততম সময়ে পিপিএস প্রকল্প কাঙ্ক্ষিত মাইল ফলক অর্জনে সমর্থ হবে ইনশাল্লাহ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বলয় ও কৌশলের নকশা তৈরি করেছে জেএসসি এলেরন। রাশিয়ায় প্রশিক্ষণ শেষে বাংলাদেশি সেনা সদস্যরা দায়িত্ব নেবেন প্রকল্পের সার্বিক নিরাপত্তার। হাইয়েস্ট যে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি, সেটা কিন্তু দিচ্ছেন ওনারা, মানে আমাদের দেশের গর্বিত সেনাবাহিনী, এবং তারাও এইটার ব্যাপারে মানে ট্রেনিংও নিয়েছে এবং তাদের সাথেও কিন্তু রাশিয়ান একটা টিম কাজ করে। এই সুযোগটা বাংলাদেশের জন্য একটা বড় 2019 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে 3,449 কোটি 5 লাখ টাকার ভৌত সুরক্ষা ব্যবস্থা প্রকল্প অনুমোদন দেয় সরকার। 2024 সালের ডিসেম্বরে প্রকল্পটির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। দেবাশিস রায়, সময় সংবাদ। এবার বর্জ্য থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে বিদ্যুৎ। 30 একর জমিতে এই প্রকল্প বাস্তবায়ন করবে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। প্রতিদিন 3000 টন বর্জ্য সরবরাহ করবে উত্তর সিটি কর্পোরেশন। অন্তত 2 কোটি মানুষের ঢাকায় প্রতিদিন 5000 টনের বেশি ময়লার স্তূপ জমা পড়ে ভাগাড়ে। শহরে মাথাপিছু ময়লার উৎপাদন 0.6 কেজি। এই বিপুল বর্জ্যের চাপ পরিবেশ দূষণের পাশাপাশি দুশ্চিন্তার কারণ নগর কর্তৃপক্ষের। এবার বর্জ্য ব্যবস্থাপনায় আসছে পরিবর্তন। হাতে নেওয়া হয়েছে প্রকল্প। 30 একর জমির ওপর 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে 25 বছরের চুক্তি করল সরকার। বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প বাস্তবায়ন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন উত্তর সিটির মেয়র। প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য নগরীতে জমা হয়। আমরা একটি পরিষ্কার নগরী গড়তে চাই। প্রতিদিন 3000 টন বর্জ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য দিতে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। কার্বন নিঃসরণের বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ঢাকা শহরে বিদ্যুৎ চালিত বাস চালু করতে চাই আমরা। উৎপাদিত বিদ্যুৎ 18 টাকা দরে কিনবে বিদ্যুৎ বিভাগ। প্রতিমন্ত্রী জানান, এমন প্রকল্প থেকে আরও বিদ্যুৎ উৎপাদন হলেও তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। ঢাকা শহরে বর্জ্যের ব্যবস্থা, এই ব্যবস্থার জন্য যে বিদ্যুৎ বিভাগ এইভাবে চলে আসছে, এগিয়ে আসছে, এত উচ্চ মূল্যেও বিদ্যুৎ কিনছেন তারা, এটা একটা বড় উদাহরণ।
আমরা সবগুলোর ওয়েস্টের ব্যবস্থাপনার জন্য যদি সেগুলো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, সেখানে বিদ্যুৎ বিভাগ থাকবে ইনশাল্লাহ। গাজীপুর, নারায়ণগঞ্জ সহ অন্য সিটি কর্পোরেশনেও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশে গিয়ে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছি। এর মধ্যে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া সর্বোত্তম মনে হয়েছে। এখন বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, সেখান থেকে আমাদের বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ কিনে নেবে। 9 মাসের মধ্যে শুরু হবে প্রকল্পের কাজ, 2 বছরের মধ্যে হবে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নিরন্তর চেষ্টা করছে সরকার, বলেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বুধবার জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা সেনানিবাসে মহান বিজয় দিবস কুচকাওয়াজ 2021-এর লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সেনা প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বৃন্দ। স্পিকার বলেন, জাতির পিতার 1974 সালের প্রতিরক্ষা নীতিমালার আলোকে ফোর্সেস গোল 2030 প্রণয়নের মাধ্যমে 3 বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়ন করা হচ্ছে। জাতির পিতার নির্দেশে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের উপযোগী 1974 সালে প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে ফোর্সেস গোল 2030 প্রণয়নের মাধ্যমে 3 বাহিনীর পুনর্গঠন এবং আধুনিকায়নের কার্যক্রমসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়।